সরকার ফেল করছে, বিএনপি ফেল করছে, জামাত ফেল করছে, এনসিপি ফেল করছে, সবাই ফেল করছে। এক পলক খালি তাকাইছে, উনারা পারলে আমরা খায় ফেলবে। তোমার আমার টিকে থাকতে হলে 2-4 পয়সা ইনকাম করতে হলে এদের সাথে থাকতে হবে। যিনি খাবার নিয়ে গেছে কোনো নেতা, আপনার কি মনে হয় সার্জিসের কথায় গেছে? আপনার কি মনে হয় হাসনাতের কথায় গেছে? শুধু ওদের কথায় গেছে? মুখ খুললে অনেক কিছু হয়ে যাবে, অনেক বিপদ হয়ে যাবে অনেকের। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান। গান আর লেখার মাধ্যমে উজ্জীবিত করেছিলেন সাধারণ ছাত্রদের। তবে সে কারণে তাকে শিকার হতে হয়েছিল মানসিক নির্যাতনের। আজকে আমরা তার সঙ্গে আলাপ করব, ফিরে যাব জুলাইয়ের সেই দিনগুলোতে। জুলাই মানে আপনি তাসরিফ খানের কাছে কি? আমার কাছে জুলাই একটা বড় রকম দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার। মানে আনলেস 36 জুলাইয়ের আগ পর্যন্ত পুরোটা সময় আমার কাছে একটা বিশাল বড় একটা ট্রমা, একটা দুঃস্বপ্ন, একটা মানে বুক ভাঙা একটা চিৎকার, যেটা মানে কোনো আওয়াজ নেই কিন্তু চিৎকারের লাউডনেস অনেক বেশি। জুলাই নিয়ে কোন কথাটি বা না বলা কোনো স্মৃতি কি আছে যেটা আপনি এখন পর্যন্ত কারো কাছে শেয়ার করেননি? আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি আসলে বেশি বলতেও চাই না, কারণ আমার কাছে মনে হয় যে যারা জুলাইতে আত্মহত্যা দিয়েছে, মানে যারা মার্ডারের শিকার হয়েছে, এত এত ছাত্র, এত এত মানে মেয়েরা নির্যাতনের শিকার হয়েছে, সেই মানে ওইগুলো জায়গা থেকে আমি মানে যেটাই বলতে চাই এগুলো কথাবার্তা অনেক খুব ছোট 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 ছোট, যেগুলা মানে এখন বর্তমান ইতিহাস বলেন ভবিষ্যতে বলেন এটা ম্যাটারই করে না। আপনারা যারা আছেন আপনাদেরকে অনেক তরুণ এবং অন্যান্য অনেক শ্রেণীর মানুষ ফলো করে এবং আপনাদেরকে এই কারণে টার্গেট করা হয়েছিল এবং যাতে পেইড প্রমোশনে যুক্ত হন সেজন্য আপনাকে চাপ দেওয়া হয়েছিল এবং আপনার যে ড্রামার শান্ত তাকেও তুলে নিয়ে মারধরের শিকার হতে হয়েছে। তো সেই ঘটনাটা আমরা একটু শুনতে চাই। সিআরআই এর একটা প্রোগ্রাম, যেটা নিয়ে হয়তো আমার কোনো ক্যামেরার সামনেভাবে কথা বলা হয়নি, এটা নিয়ে অনেকে আমার প্রতি ছিলেন, ক্ষুব্ধ ছিলেন যে আমি এখানে কেন গেলাম। আমরা যারা কিছুটা হলেও ভোকাল ছিলাম, যেমন আমি হয়তো কখনো সোশ্যাল ওয়ার্ক করে ভোকাল, কখনো বা গান করে ভোকাল, তো ওনারা চাচ্ছিলেন আমাদেরকে সামহাউ মিডিয়ার থ্রুতে হোক যে কোনোভাবে ওনাদের সাথে কানেক্ট করতে। জুলাইতে তো হুট করে টার্গেট করা হয় নাই যে তাসরিফকে সবার আগে একটা ভিডিও করাই। আমাকে কেন টার্গেট করলো এটার রিজনটা জানলে সিআরআই যেতে হবে। ওইখানে ব্যাপারটা ছিল কি, যেদিন প্রোগ্রাম তার আগের দিন বিকালবেলা কল আসে। ইনভাইটেশন আসলে কিভাবে আসে? ইনভাইটেশন আসে যে আপনি কি আসতে পারবেন, কিংবা আমরা চাচ্ছি আপনি আসেন। আর ওইটার একটা ইনভাইটেশন ছিল লাইক যে আপনাকে আসতে হবে, আপনাকে এই সময় এখানে আসতে হবে, কোনো অপশন ছিল না। অ্যান্ড সিআরআই যখন আমাকে না শুধু মনে হয় এরকম আমাদের বিশাল বড় এক সার্কেলকে নিয়ে গেল, আমার কিন্তু প্রশ্ন ছিল, ওনাদের স্ক্রিপ্ট দেওয়া ছিল আমাকে একটা, যে এই প্রশ্নটা করবেন। আমি এখানে একটা কাজ করছি, আমি প্রশ্নটা বদলাই দিয়েছিলাম। গেছি যে মানে অনেকে দেখলে মনে করবে যে কি যে সরকারের মনে হয় বিশাল টাকা পয়সা খেয়ে একটা রমরমা একটা অবস্থা। আপনি কি জানেন যে ওইখানে ওই উবার ভাড়া পর্যন্ত দেওয়া হয়নি আমাদেরকে, একদম জিরো জিরো। এবার আমাকে যে প্রশ্নটা দিছিল এটা ছিল এরকম যে চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন, অমুক হয়ে যেতেছে তমুক হয়ে যেতেছে, আপনার আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি চিন্তা করলাম ভাই কি করলে বাঁচা যাবে, মাঝামাঝি দিয়ে যাওয়া যাবে। ধরেন যে তারাও খেপলো না, আবার আমার পাবলিকও গালি দিল, কি করা যায়? তো আমি প্রশ্ন করলাম, খুব লেজিট একটা প্রশ্ন করছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশ হচ্ছে ইয়ে নিয়ে চলে, ওই কী বলে এটাকে, ট্যুরিজম নিয়ে। বিভিন্ন দেশ কোথাও 37%, কোথাও 40% জিডিপি থেকে আসতেছে ট্যুরে, আমাদের ট্যুরিজম নিয়ে কী করা যায়? আপনি চিন্তাই করতে পারবেন না। এটা যখন আমি প্রশ্নটা করছি, প্রথম কথা উনি একটু ইতস্তত হয়েছে, এক পলক খালি তাকাইছে, উনারা পারলে আমরা খায় ফেলবে যে আমি প্রশ্ন বদলাই ফেলছি কেন। তারপরেও যেহেতু উত্তর দিতে পারছে, কিছু হয়নি। ওই টাইমে একটা বিশাল অ্যামাউন্ট চাইলে আমি আর্ন করতে পারতাম, ওই টাইম একটা চান্স ছিল। কিন্তু যেমনে ওই সরকার আমাদেরকে ট্রমাটাইজ করছে, যেমনে করে প্রতিদিন মানুষ মারা যাইতেছিল, মানে আমার স্টিল মানে আমি যে বলতেছি, আমি কোনোভাবেই চাইতেছি না যে কোনো একটা কথাতে এমন একটা ব্যাপার স্টাবলিশ হোক যে আমি ভাই বিরাট বড় হেনু হয়ে গেছি। কারণ যারা মারা গেছে, যারা আহত হয়েছে, যাদের চোখ চলে গেছে, আমি এইগুলা প্রোফাইল এখনও যদি সামনে আসে আমার মনে হয় যে লজ্জায় পরে 2-3 ঘন্টা আমি এখনও মনে হয় ট্রমাটাইজ হয়ে যেতেছি যে ভাই এদের জন্য তো কিছুই করতে পারলাম না। একটা খুব সুন্দর একটা ট্র্যাপ সেট করলো, আমি তখনও নাম বলিনি, এখনও বলবো না, কারণ মানুষ, আমি চাই না যে কারোর কথা, আমার কোনো কথায় একজনে যে কেউ গায়ে হাত তুলে ফেলুক, এই জিনিস আমি কখনোই চাই না। যখন বলছে যে চা খাওয়ার কথা, নিচে নামতে বলছে, আমি তো ভাই মনে করছি যে আচ্ছা ঠিক আছে, এবং ও এত সিনিয়র মানুষ যেহেতু, উনি, আমি নাম বলতেছি না, একজন বড় মানুষ,
বয়স অনেক বড়, ধরেন 30-এর ওপর বা 40-এর ওপর হবে। আমাকে বললো, আমি গেলাম, গিয়ে দেখি তো ভাই চা খাওয়ার তো বিশাল আয়োজন, গাড়ির মাইক্রোর ভেতরে হচ্ছে প্রায় 6-7 জন। অ্যান্ড আমার সাথে সবসময় কেউ না কেউ থাকে, আমার বন্ধু থাকে বা আমার ছোট ভাই থাকে। আমি যখন গেট থেকে বের হই, আমার এলাকার নামও বলতেছি না, গেট থেকে বের হই, ওদেরকে দূরে দাঁড়ায় বলছি যে তোরা বাইরে থাক, বাই এনি চান্স যদি কিছু ফিসি হয় তাহলে তোরা অ্যাটলিস্ট দূর থেকে ভিডিও করে রাখিস, কারণ আমার যদি গুম করে ফেলে তাইলে তো একটা কোনো প্রমাণও থাকবে না এই রাতের বেলা 12টার পরে। ওইখানে আমাকে প্রথমেই বিভিন্ন বয়ান টয়ান দেওয়া হয় এরকম টাইপের, যে শোনো তাশরিফ, তো জানোই যা হচ্ছে এগুলো তো আর থাকবে না, অ্যান্ড এই সরকার কিন্তু মোটামুটি আরও 12-14 বছর থাকবে, সো আমাদেরকে যদি ইয়ে করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে কিন্তু ভাই আমাদেরকে এদের সাথে মেনটেন করে চলতে হবে। অ্যান্ড আই ওয়াজ লাইক, আমি ওনার একটু পাশে নিয়ে গিয়ে, কারণ ওনারা তো আমি চিনি, বাদ বাকি তো আমি একজনেরও চিনি না, কেউ হয়তো বা সিআরআইয়ের ছিল, ওনাদের পরিচয় দেওয়া মতো, এটা ফেকও হইতে পারে, রিয়েলও হইতে পারে, এনএসআইয়ের ছিল, ব্লা ব্লা ব্লা, অ্যান্ড 2-1 জন আর্মড ছিল। তো আমি ওনাদের সাইডে নিয়ে যেয়ে একবার আস্তে আস্তে ফিস করে রিকোয়েস্ট করি যে ভাইয়া এটা তো বিশাল বড় বেমানি হয়ে যাবে, মানে এরা তো আমাদেরকে বানাইছে, যে আজকে গুলি খাইতেছে, যে আজকের যার চোখ চলে যাইতেছে, যে ভাই মগজ পড়ে যাইতেছে। এটা যখন বললাম তখন বলছে যে ভাই এইসবে এখন আপাতত চিন্তা করে লাভ নাই, এগুলো আবেগ দিয়ে চিন্তা করে লাভ নাই, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তোমার আমার টিকে থাকতে হলে 2-4 পয়সা ইনকাম করতে হলে এদের সাথে থাকতে হবে। আমাকে 3 লাখ টাকা ধরাই দিল একটু পরে, মানে জাস্ট কাহিনী, মানে কিছু কথাবার্তা বললো যে তাশরিফ আমরা এরকম একটা প্ল্যান করছি এসে, আমি যাই খালি জি জি হ্যাঁ হ্যাঁ করতেছি, যে জি জি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমাকে একটা স্ক্রিপ্ট দেখাইলো যে তুমি হচ্ছে এরকম একটা ভিডিও করবে এসেই। আমি ভাই ভাবতেছিলাম যে এইটা স্কিপ কেমনে করব। এখন যদি আমার খালি বলে যে চলো আমাদের সাথে, তুমি ভিডিওটা করে চলে যাও, তো এইটা তো আমার স্কিপ করার অপশন নাই। আমি স্ক্রিপ্টটা দেখে বললাম যে ভাইয়া এইটা তো আসলে যেটা আছে এটাকে আরও সুন্দর করে বলা যাবে, আমাকে একটু কি সময় দেওয়া যায়। তারপরে প্রথমে ওনারা বিশ্বাস করতে পারতেছিলেন না, তারপর আমার বলতেছে যে আচ্ছা কীভাবে কীরকম। আমি জানি কি জানি না, আল্লাহ মনে হয় আমার হেল্প করছে, কি জানি বানায় বলছি, 2-4 কথা বলছি যে ভাই আমাকে একটু টাইম দিলে, আমি তো লেখালেখি করি, আমি একটু সুন্দর করে বলতে পারবো, আমাকে একটু টাইম দেন। আর তুমি কি অন্য ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিতে পারো? বলছি ভাই আমার তো ওইভাবে মানে তেমন একটা পরিচিত নাই। এটা চলতেছে, এর মধ্যে হচ্ছে আমার ড্রামার কল দিছে আমাকে, তাশরিফ আমার মারছে। আমি বলছি মারছে মানে কি হয়েছে? জোরে মোটামুটি মানে অমানসিক রকমের মারা মারছে, প্রচুর মারা মারছে ওরে। যেন বলছি ভাই আমার ড্রামারে মারছে, ওর বাসা শেওড়াপাড়া, আপনারা কি একটু কাইন্ডলি যাবেন, আপনাদের সাথে গাড়ি আছে। বলছে যে আমার কাছে হাত দিয়ে বলছে যে আরে এগুলো ব্যাপার না, তুমি দেখো এটা স্ক্রিপ্টটা করে, এগুলো সব ঠিক হয়ে যাবে, এগুলো আমরা দেখবো না, কাল পরশু এগুলো সব ঠিকঠাক করে দিব, মানে আপনি বুঝতেছেন। সো আমি বাসায় গেলাম, তো দাদামণি আম্মুরে বললাম যে এরকম সিচুয়েশন, আমি বাসা থেকে আজকেই চলে যাব। আর এর মধ্যে আমি আর একটা কল দিলাম বাইরে খালি একজনকে, এটা হচ্ছে আমার ম্যানেজার আছে আয়মান সাবিতকে, যে ভাই বাইচার যদি থাকি না থাকি জানি না, একটা আমার উপকার কর, এই টাকাটা আমার এরকম একটা কাহিনী হয়েছে, আর আমি 10 মিনিটের মধ্যে বুঝাই বলছি যে এই টাকাটা তোর ফেরত দিতে হবে। আয়মান বলতেছে আপনি কি করবেন? বলছে আমি থাকবো না, আমার তো আর পাবি নেই কলের পরে, এবং ও তো টাকাটা দিতেও ভয় পাইতেছে। আমি বলছি যে শোন, আমারে টার্গেট করছে কারণ আমার একটা ভয়েস রেজ করলে অনেক মানুষ জানবে, তোরে টার্গেট করবে না, তুই দিয়ে দে টাকাটা। আমার মনে হয় অ্যাটলিস্ট এটা হবে যে টাকাটা ফেরত দিয়ে দিলে ভাববে যে মনে হয় ভয় পাইছে, মানে থাকে না সে আমার লুজার মনে করুক, ভয় পাইছে মনে করুক, যে কোনো কিছু মনে করে বিনিময়ে যদি আমার মানে একটু হলেও কম অ্যাটাক করে তাইলে তো বাইচা যাই। তো পালায় চলে গেলাম, প্রায় বাসার বাইরে কতদিন, 10-11 দিন এরকম সম্ভবত হবে বাসার বাইরে ছিলাম। যখন জুলাইটা আন্দোলনটা শেষ হলো, আপনাকে একটি মহল বিতর্কিত করলো এবং তির্যক মন্তব্য শুনতে হয়েছে। 3 তারিখে যখন আমরা শহীদ মিনারে, যখন মানে ভাই আমি না আসলে কি মুখ খুললে অনেক কিছু হয়ে যাবে, অনেক বিপদ হয়ে যাবে অনেকের, এই জন্য আমি করবো না। আমাদের শিল্পীদের একটা কিন্তু ইয়ে ছিল ওই দিন 3 তারিখে, যে রবীন্দ্র সরোবরে একটা কর্মসূচি ছিল। আপনি চিন্তাই করতে পারবেন না, মানে ক্রেডিট বাজ যেসব লোকজন বা যেসব বড় বড় ব্যান্ড আছে, এদের অ্যাকচুয়াল সিন কী ছিল, অনেকেই ছিল, আমি নাম বলবো না কারোরই। বাট আমরা যখন শহীদ মিনারে যাইতে চাই, তখন শহীদ মিনারে এমন একজন মানুষ আসার কথা আমি শুনছি হঠাৎ করে, যিনি মিউজিক করেন বাট পলিটিক্যালি ইনভলভড। আমার মনে হয়েছে যে ভাই পলিটিক্যালি তো আমি ইনভলভ আগে জীবনে ছিলামও না, এখনও নাই, ভবিষ্যৎ জীবনে হব না। রবীন্দ্র সরোবরে যাই তাইলে ওই যে পলিটিক্যালি ইনভলভমেন্টের চান্স একটা চলে আসে। তখন দেখলাম যে ছাত্ররা হচ্ছে কর্মসূচি দিছে ইয়েতে শহীদ মিনারে। তখন আমি মিউজিশিয়ান বড় ভাইদেরকে, সিনিয়র যারা লিড করে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, যারা কনসার্ট করে বেড়ায়, আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমরা এখানে না করে আমাদের এই জিনিসটা আমরা চলে না, আমরা সবাই মিলে ইয়েতে চলে যাই, শহীদ মিনারের দিকে চলে যাই। এমন কথা আসছে আমার কানে যে
দেখো আমরা এখানে যে কর্মসূচি দিয়েছি, তুমি এখানে আমাদের সঙ্গে যদি না থেকে শহীদ মিনার যাও, তোমার দায়িত্ব কিন্তু তোমার দায়িত্ব কিন্তু আমরা নিব না। আমার ভাই বিশ্বাস করবেন, রাগে একেতে এমন রাগ আসছে কথাটা শুনে, মনে হয় না যে আমার দায়িত্ব নিয়ে আমার কোলে পিঠে করে মানুষ করে বড় করছে, দায়িত্ব নিতে পারবে না। আর তখন আসলে মানে এদের কি বলবো আমি জানি না। তারপর আমি আমার মতন আরও মনে হয় কয়েকজন, তারপরে তো প্রিন্স মাহমুদ ভাইরা মনে হয় ইয়েতে ছিলেন, শহীদ মিনার ছিলেন। তো ওই জায়গায় গেলাম, ওই যে হান্নানের মুক্তির জন্য আমরা ট্রাই করতেছিলাম সবাই, প্লে কার্ড ফেস্টুন এগুলো হাতে নিয়ে এটি এক দফা 4 তারিখ যদি অফিসিয়ালি আসে, এক দফা কিন্তু 3 তারিখ শহীদ মিনারে চলে আসছিল। শহীদ মিনারেই বলতেছিল যে এক দফা এক দফা এক দফা ব্লা ব্লা ব্লা। 4 তারিখ করলো কি, সম্ভবত ছাত্রলীগের অফিসিয়াল পেজ অথবা আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে আমার ছবি দিয়ে একদম পুরা ইয়া বানায়, পোস্টার টাইপের বানায় দিল যে এতদিন সব কিছু এগুলোর পক্ষে ছিলাম, এখন এটার পক্ষে নাই। ভাই ওই পোস্ট ধুমসে শেয়ার হয়েছে, যেখানে আমাদের অনেক মানুষের এরকম অভ্যাস আছে যে চিলে কান নিয়ে চলে গেছে, কানের মধ্যে হাতটা না দিয়ে দেয় চিলের পিছনে দৌড়। আমার পেজে এসে যে একবার চেক দিবে যে কি আসলে এটা বলছে পক্ষে নেই নাকি। মানুষ তো ভাই অনেক সরল মানুষ না, বাংলাদেশের মানুষ সবই তো বিশ্বাস করে, যে যেটা বলে এটাই বিশ্বাস করে। এরা করছে কি ওইটা নিয়ে আমার মোটামুটি ধুইয়া ফেলছে যে এরকম একটা আওয়ামী লীগের পেজ থেকে আসছে, ভেরিফাইড পেজ থেকে, এটা তো মিথ্যা হতে পারে না। আমার পেজে এসে দেখে না যে আমি পক্ষে নাকি আসলে বিপক্ষে। তো আমারও ভাই অনেকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমার মনে হয় 4 তারিখ 5 তারিখ, এই 4 তারিখ যখন এরা বুঝতে পারছে হয়তোবা যে এরা থাকতে পারবে না, তখন ওদের মাথায় তো কিছু মানে বুদ্ধি যে একেবারে নাই তা তো না, না থাকলে 16 বছর চালাইছে কেমনে। হয়তো ওদের একটা চিন্তা ছিল যে ভবিষ্যতে যদি ওরা ফিরে আসতে চায়, তাহলে এদের মতন কিছু মানুষ আবার বাধা হয়ে দাঁড়াইতে পারে, যারা আমরা ফেস। সো থাকে না এক ধরনের হিটলার ওই ধরনের কাজ করতো, বা বড় বড় যুদ্ধে এই ধরনের কাজ করতো, যে শত্রুরে তুমি যদি ডিরেক্ট ক্ষতি করতে না পারো, তুমি ওরা বিতর্কিত করে দাও। আমার যখন বেলস পলজি হইলো, আমার জন্য দোয়া করেন এমন মানুষ কম। সেই একই দেশের একই মানুষ, হয়তো 30% মানুষ আমার হয়তো প্রতিদিন অভিশাপ দেয় বা প্রতিদিন আমার গালিগালাজ করে। মানুষ আমাকে দিয়ে একটা বড় এক্সপেকটেশন রাখছিল যে জুলাইতে তাশরিফের একটা গান শুনবো। এখানে আমি কয়েকজনের সুনাম করতে চাই। সেজান ও একটা গান করছে, রাকিব অনেক ওরা গান করছে, তারপর হচ্ছে পাশা ও গান করছে। আমি লিখেও করতে পারিনি, আমার দুর্ভাগ্য। তো আমাকে অনেকভাবে বিতর্কিত করতে চাইছে, কিন্তু আমি একটু মনে করাই দিই একটা কথা, বা নিজের একটু সাফাই গাই আমি যদি বলি। 2018 সালে যখন ছাত্রদের একটা আন্দোলন ছিল, সড়ক আন্দোলন, খেয়াল আছে? 2টা ছেলেরে বাস উঠাই দিল, সেই ছাত্ররা নেমে গেল। ওই টাইম থেকে আমি কিন্তু প্রতিবাদ করি। ওই টাইমে আমার একটা গান ছিল, আর কত আর কত আর কত আর কত, লাশগুলো আজ কাচ্ছে পড়ে হয়ে ক্ষত বিক্ষত, আর কত আর কত আর কত আর কত, কাপুরুষ হয়ে সবাই মোরা জীবিত থেকেও মৃত। এবং ওই গানটা কাইন্ড অফ ডিরেক্ট অন্যায়ের এগেনস্টে ছিল। মেজর সিনহা যে মারা গেল, কক্সেস বাজারে যে মেরে ফেললো, আমি কিন্তু ওইটা নিয়েও গান করছি। নারীদের ধর্ষণ হইতেছিল, ফেলানির মতন একটা সেন্সিটিভ ইস্যু, যে ইস্যু নিয়ে কথা বললে আপনি রয়ের টার্গেট হয়ে যাবেন। কোনো রকম অন্যায়ের সাথে কখনো কম্প্রোমাইজ করি নেই ভাই, এখনও করতেছি না, আমি আমার ভবিষ্যৎ জীবনেও করব না। কেউ যদি মনে করে থাকে যে তাশরিফ খান আওয়ামী লীগের এগেনস্টে এবং বিএনপির পক্ষে, এটা ভুল। কেউ যদি মনে করে তাশরিফ খান ইউনূস সাহেবের পক্ষে বিএনপির এগেনস্টে, এটা ভুল। ভাই আমার কাছে ভুল অলওয়েজ ভুল, সঠিক অলওয়েজ সঠিক। কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যৎ জীবন, আমার অনেক বড় বড় শিক্ষা হয়েছে কিছু, এগুলো বলবো না, শিক্ষা হয়েছে কিছু, চেষ্টা করবো ভাই যত কথা কম বলে থাকা যায় তত ভালো। সামগ্রিক ইস্যু নিয়ে কি আপনি কিছুটা বিব্রত কিনা এবং কিছুটা হতাশ কিনা? না আমি আওয়ামী লীগের দালাল, না আমি বিএনপির দালাল, না আমি ইউনূস সাহেবের দালাল, না আমি জামাতের দালাল, আমি ভাই শুধু বাংলাদেশের দালাল, সোজা বাংলা কথা। তো বাংলাদেশের দালাল হিসাবে আমি বাংলাদেশের নিয়ে যে স্বপ্নটা দেখছিলাম, এই স্বপ্নের বাস্তবায়ন আমি দেখতে পারি নাই। সামহাও আমি বলবো কমপ্লিটলি শুধু সরকার ফেল করছে তা না, সরকার ফেল করছে, বিএনপি ফেল করছে, জামাত ফেল করছে, এনসিপি ফেল করছে, সবাই ফেল করছে। কারণ বাংলাদেশে যে বড় একটা সুযোগ আসছিল, আপনার এত বড় একটা ভ্যাকুম, এতগুলা ঝামেলা, আমি যদি বলি যে প্রত্যেকটা ঝামেলা মানে একটা করে সুযোগ, আমাদের জন্য না, যারা পলিটিক্যাল পার্টি ওদের জন্য সুযোগ। একটা ঝামেলা, আপনার এত বড় উইং আছে, আপনার এত ম্যান পাওয়ার আছে, আপনি এগুলোরে কাজে লাগাই খালি ভালো কাজ করেন। এই বাংলাদেশের মানুষ আপনি চিন্তা করেন তো, যে বড় কোনো নেতৃত্বের পিছনে যায় কিন্তু যায় না। একজন রিক্সাওয়ালা, একজন হুজুর, একজন শিক্ষক, একজন মা যিনি খাবার নিয়ে গেছে, কোনো নেতা। আপনার কি মনে হয় সার্জিসের কথায় গেছে? আপনার কি মনে হয় হাসনাতের কথায় গেছে? শুধু ওদের কথায় গেছে? প্রত্যেকের বিবেকের নাড়াতে চলে গেছে। তার মানে এতগুলা মানুষের একটা শূন্যস্থান হয়েছিল। এই জায়গাটা চাইলে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল খুব মানে ভালোভাবে গ্রহণ করতে পারতো, কাজ করতে পারতো, মানুষের ভালোবাসা নিয়ে আসতে পারতো। কিন্তু আমার মনে হয় এটা কমপ্লিট একটা ফেলিওর। শুধু ইউনূস সাহেবের না, এখানে বিএনপিরও ফেলিওর, এটা জামাতেরও ফেলিওর, সবারই ফেলিওর। কারণ
একসাথে মিলে এই ভ্যাকুম জায়গাটাতে ভালো কাজ করার প্রতিযোগিতা আমরা দেখতে চাইতেছিলাম। ৭১ তো আমরা দেখি নাই, আমার তো তখন জন্মই হয় নাই, কিন্তু এই ট্রমাটা মানে আমি যে ট্রমা খাইছি বা আমার সামনের মানুষ যে কয়জনের ট্রমাটাইজ দেখছি, আমার বিশ্বাস যে সারা বাংলাদেশ সেম ট্রমাটাইজ অবস্থায় ছিল এবং সারা বাংলাদেশের ভয়ঙ্কর রকমের আশা ছিল যে একটা পরিবর্তন আসবে। ভাই যেই মামা সেই মামি। এই জন্য মনে হয় মাঝে মাঝে যে ভাই আগে যেমন জীবনে মনে হইতো যে ভাই আমার ভাই টাকা পয়সা সাইডে আমার 10 কোটি টাকা দিলে আমি দেশে বেড়ে যাবো না, এখন মাঝে মাঝে মন খারাপ থেকে মনে হয় যে ধুর মানে কিসের জন্য কি হইলো, কই ফাইট করতেছি, কার জন্য কথা বলতেছি। আমি আজকে বাংলাদেশের ভালোর জন্য, আপনি বাজি ধরেন আমি দর্শকদের বাজি লাগাই বলতে পারি আমি 5টা পোস্ট দিব দেশের ভালোর জন্য, এরপরে থেকে আমার পোস্টের কমেন্ট খালি চেক করবেন, আপনি দেখবেন এ শত্রু হয়ে গেছে, ও শত্রু হয়ে গেছে, ও গালি দিয়েছে। কিছু একটা করলে যদি সবাই পার্সোনাল নিয়ে নেয়, খালি দালাল মনে করে যে এটা করছে মানে ওই পক্ষে, এটা করছে ওর পক্ষে। ভাই পক্ষে কেন যা লাগে, দেশের পক্ষে থাকা যাবে না? আপনার স্টুডিওতে আসলাম, আপনি আমাদেরকে গান তো অবশ্যই শোনানো উচিত। গান একটা আমি শোনাচ্ছি যে গানটা হচ্ছে আমার আন্দোলনের সময় অনেক মানুষ শুনেছে, অনেক মানুষ পছন্দ করেছে। 2000 তাও অনেকে ভাবছে তো আমি আন্দোলনের সময় করছি, বাট এটা 2021 সালে করা, আমি এগুলো ফাইট আগের থেকে করতেছিলাম। এটাই শোনাই। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। ভালো ভাবে বাঁচতে চাবে, তবে তোমার শাস্তি হবে, ভাবছো তুমি বিচার চাবে, এবার বোকা সব হারাবে। বললে কথা আসতে বলো, কিংবা রাজার কথায় চলো, এদিকে সেদিকে পা বাড়ালে, তবেও তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। ধন্যবাদ তাসিফ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং দর্শকদের উদ্দেশ্যে অনেক কথাই আপনি বলেছেন। আপনাকেও ধন্যবাদ, স্টার নিউজকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।